আসসালামু আলাইকুম। আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই, যে আমার সাথে কি ঘটতে যাচ্ছে এটা পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে দিব আমি। আমার আম্মার চাচাতো ভাই গিয়াসউদ্দিন সর্দার, উনি বর্তমানে নারায়ণগঞ্জ, নবীগঞ্জ কদমতলী বন্দর, নারায়ণগঞ্জ থানার অধীনে ওইখানে অবস্থান করেন। তো ওনার মেয়ে সাথে আমার প্রায় 3 বছর সম্পর্ক। তো এই বিষয়টি জানাজানির পর তাকে জোরপূর্বকভাবে তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দেয়। তারপরে তার সাথে আর আমার কোনো যোগাযোগ হয় না। এক পর্যায়ে এইভাবে কেটে গেল তার বিয়ের 17 মাস। 17 মাস যাওয়ার পর আমার সাথে সে আবার যোগাযোগ করে। তখন আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করি যে আমার সাথে যোগাযোগ করার দরকার নেই, তুমি বিয়ের সাথে হয়েছে, ভালো থাকো। এরকম করে বিষয়টা আমি বললে সে বলে যে এখানে আমি সুখী নয়, আমার এখানে থাকতে মন চাইতেছিল, তাদের আচার আচরণ ব্যবহার আমার কাছে ভালো না, এটাও আমাকে বললো। তারপর আমি বললাম তোমার আব্বা আম্মা কি বলে। তারা দেখতেছে, মানে তারা দেখতেছে ভাঙ্গে লেবস এটা সংসারটা, এটা আমাকে ও বলছে একদিন ফোনে। তারপর আম্মার সাথে একদিন আমি কথা বলি, কথা বলার পর ভালো মন্দ সব কিছু বুঝাইলাম, বললাম। ওর আম্মা আমাকে বললো যে তুমি ওকে বুঝিয়ে দেখো কি বলে ও ওইখানে সংসার করার জন্য। আমি বুঝাই। এইভাবে অনেকদিন, প্রায় 1.5 বছর আমার সাথে কথাবার্তা চলতেছে। আমি ওকে এর মধ্যে দিয়ে কয়েকবার ব্লক মেরে দিছি। তারপর অন্য ফোন দিয়ে যোগাযোগ করে, তারপর আমি ওর সাথে কথা বলি। তা আমার আবার তারপরে ও আবার নির্বাচনের সময় দেশে গেছিল, তখন আমার সাথে দেখা করছিল, কয়েকবার দেখা করছে। পরে যেদিন ও চলে যাইব ঢাকায়, তখন আমার কয়েকবার বলছে যে আপনি একটু আসেন, আপনার সাথে দেখা করি। আমি বলছি না, ওইখানে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তারপর আমি আর যাইনি। ও কান্নাকাটি করছে, তারপর ঢাকায় চলে গেছে ও। তারপর আমার আবার বিয়ে এই কোরবানি ঈদের পরে আমার খালতো বোনের সাথে। আমি খালতো বোন বিয়ে করব না, তা আমার সাথে বাড়িতে খুবই, আব্বা আম্মার সাথে খুবই মানে কথা কাটাকাটি হয় বিয়ে শাদী নিয়ে। আমি খালতো বোন বিয়ে করবো না, তারা যে খালতো বোন বিয়ে করাইবে আমাকে। খালা, আমার আন্টি মান্টি যা আছে সবাই রাজি ছিল। আমার আঙ্কেল আমাকে সরাসরি প্রস্তাব দিছে বিয়ে করার জন্য। আমি বলছি পরে জানাবো। তাই এইভাবে অনেকদিন তাদের সাথে কথাবার্তা হয়, কিন্তু আমি বিয়ে করব না। তো এই বিষয়টা আবার মাহিয়া জানছে কীভাবে জানি। জানার পর সে আমাকে বলে ঈদের 1 মাস আগে যে তুমি একটু ঢাকায় আসো, তোমার সাথে আমি দেখা করবো। আমি কী জন্য? বলে যে এমনি একটু দেখা করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, ঈদের পর আমি ঢাকায় যাব, তারপরে দেখা করবো আমি, সমস্যা নেই। তারপরে আমার ঈদের 2 দিন পরে 3 দিন পরে বিয়ের কথাবার্তা ফাইনাল করতেছে ওনারা, আমার ফ্যামিলি। তা আমি ঈদের 2 দিন পরে আমি বাড়ি থেকে চলে যাই ঢাকায়। আমি ঢাকায় যেয়ে কয়েকদিন থাকার পরে মায়ের সাথে যোগাযোগ হয়। মাহিয়া আমাকে বলে যে তুমি আমার সাথে দেখা করতে আসো। আমি কি কোন জায়গায় যাবো, আমি তো কিছু চিনি না, তোমার বাসাতে আমি কখনো যাইনি। কয় তুমি ইয়াতে আসো, মদনপুর আসো। আমি কই না, মদনপুর বেশি দূরে হয়ে যায়। কয় তাহলে নারায়ণগঞ্জ চাষার আসো। তা আমি আচ্ছা ঠিক আছে, নারায়ণগঞ্জ চাষারা যাবো, তুমি এখান থেকে আসবে। কয় ঠিক আছে, আমি আসবো, আমার এখান থেকে ধারায় তুমি এসে ফোন দিও আমার। আমি বাসা থেকে বেরিয়ে একটা ফটো দিছি আমি। তো ওর ভাইয়ের সাথে করে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওর ভাই আমাকে দেখার পর ভাইকে বাসায় পাঠিয়ে দেয়। তো আমার সাথে কোনো ঘোরাঘুরির পরে ওরে বললাম যে তুমি বাসায় চলে যাও, অনেক সময় হয়ে গেছে তোমার। বলতেছে না আমি আর যাবো না। আমি বলছি কেন যাবো না? আমি তোমার কাছে থাকবো, যদি আমি এখান থেকে যাই তাহলে আমি আত্মহত্যা করবো। এটা কেমন কথা? তোমার আগের জামাই আছে, হাজব্যান্ড আছে, সংসার আছে, সব কিছু আছে, তাহলে তুমি এখন এটা কি বলতেছো আবার? পুরো আমার বললো যে এটা সংসার ভেঙে গেছে, 3 মাস আগে ডিভোর্স দিয়েছি। কি 3 মাস আগে ডিভোর্স দিয়েছে এটা কে জানে? আমি তো কখন তো আমাকে বলো না। এটা আমার আম্মু জানে, আম্মুর মাধ্যমে, আম্মুর সহায়তা নিয়ে আমি ডিভোর্স দিয়েছি। তো কবে ডিভোর্স দিছে? 4/3/2026 ওই তারিখে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। তো আমি কথা না বাড়িয়ে ওকে সাথে করে নিয়ে গেলাম। ওর প্রতিও আমার একটা মায়া জন্মেছিল, কিন্তু আমি কখনো ওর ভাষায় প্রকাশ করিনি, কারণ যেহেতু ওর বিয়ে হয়ে গেছে। তারপর ওকে আমি ভোলাই নিয়ে বলা জসকোটের মাধ্যমে বিয়ে শাদী করি। বিয়ে শাদী করার পর আমি আবার ঢাকায় ব্যাক করি। ঢাকা আমি আমার ফুফাতো ভাইয়ের বাসায় থাকি, কামরাঙ্গীরচর। তো
তা আমার বাড়িতে ওর আব্বা ফোন দিয়ে বিভিন্ন রকমের হুমকি দামকি দিতেছে, এই করবো সেই করবো, কিন্তু আমার ফ্যামিলি বিষয়টা জানে না। আমার ফ্যামিলির সাথে সম্পর্ক তো আমার আগেই শেষ, যেদিন আমি ঢাকা চলে গেছি তাদের সাথে আমার যোগাযোগ হয় না। কিন্তু তারা এক পর্যায়ে আমার বাড়িতে পুলিশ প্রশাসন নিয়ে আমার ফ্যামিলি, দাদা দাদি সবাইকে হয়রানি করতেছে। তারপরে ওরা আমার ঠিকানা, এক লোককে টাকা খাওয়াই আমার ঠিকানা বাইর করছে যে কোনো মাধ্যমে। তো ওরা আমার কাছে 10 দিন পর গিয়ে পৌঁছাইছে, ঠিকানা পাইছে 10 দিন পর আমি কোন জায়গায় আছি, মাহি আমার সাথী। তারপরে 10 দিন পরে ওরা কামরাঙ্গীরচর থানা থেকে পুলিশ 2 গাড়ি, ডিবি, ওর মামা, আমার মামা গিয়াসউদ্দিন মেয়ের বাবা, তারপরে মেয়ের বাবার বন্ধু, ওরা সবাই যায় ওইখানে উপস্থিত হয়। তা আমি ওরা দরজায় গিয়ে যখন নক করলো তখন আমি গ্লাস দিয়ে দেখলাম যে আমার লোকেশনটাকে দেখতেছে মনে হচ্ছে, প্রায় আমি বললাম যে মনে হচ্ছে ডিবি। পরে ও আমাকে বললো যে তুমি এখান থেকে একটু সরে যাও, তোমার ধরলে ঝামেলা হইব, যা বলো ওদেরকে আমি সামনেই বলবো ওদের। পরে আমি সরে যাই এখান থেকে, যে কোনো ব্যবস্থা নিয়ে আমি এখান থেকে সরে যাই। তারপরে ওকে বলে যে তুই এখান থেকে কেন আসছো, তুই কেমন ভালো লাগছে আমি আসছি। কার সাথে আসছো? নাইমের সাথে আসছি। আমি কেন আসছো? আমি নাইমকে বিয়ে করছি। না তোর বিয়ে হয়নি, তোর আগের জামাই তোরে নিয়ে দিয়ে আসবো। আমি এখানে নাইম এখন আমার জামাই, আমি এখানে নাইম ছাড়া কোথাও যাবো না। এই কথা হচ্ছে আমার স্ত্রী মাহিয়ার কথা। তো তার সাথে অনেকবার কথা কাটাকাটি হয়। তোর এক পর্যায়ে আমার অনেক বদনাম তার সামনে গায়, সে মাহিয়া মানতে নারাজ বদনামগুলো। তারপরেও বিষয়গুলো তাকে জোরপূর্বকভাবে টানা হেঁচড়া করে নিয়ে গেছে। ওই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কিন্তু নেওয়ার পর ওর বাবা অস্বীকার যে ওকে নেয়নি। পরে আমার বাবা বললো যে আপনি নিছেন, এটা সমাধান করে দিয়ে দেন। বলতেছে আমি যে তোমার মেয়ে আনছি, কোনো প্রমাণ আছে? এখানে মানুষ ছিল, মানুষের কথা হবে না, তাহলে কি করতে হবে? ভিডিও ফুটেজ লাগবে। তা আমার ফুয়াতে এবার গোপনে ভিডিও ফুটেজ করে রাখছে, যেখানে ওখানে আর বুঝের কেউ ছিল না, ও একটা ভিডিও করে রাখছে। তোকে ধন্যবাদ। তারপরে এইভাবে মানে কথা চলতেছে। তারপরে এক পর্যায়ে তাদেরকে আপসহীনভাবে আমার ফ্যামিলি বুঝাইলে তারা বুঝতে চায় না। তার চাচা লোকমান মিয়া আমার বাবাকে বিভিন্ন রকম গালিগালাজ করছে। মেয়ের বাবা অনেক কথাবার্তা আমার বাবাকে বলছে। তারপরে আপোষের কথা বললে তারা বসবে না আর মেয়ে দিবে না। মেয়ে ওখানে আসতেছে, যে মেয়ে আমার মামা সেলিমকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আমি ওর কাছে গেছি, ওর কাছেই থাকবো, আপনি এটা সমাধান করে দিয়ে দেন। কিন্তু আমার মামা তার কথা কোনো অ্যালাউ করে না। তার মা বলছে তাকে ত্যায্য করে দিবি, আমার ফ্যামিলি বলছে ত্যায্য করে দিলে আমরা তাকে নিয়ে আসবো। অনেক কথাবার্তা এরকম হয়। তো এরকম করতে করতে অনেকদিন কাটলে তারপর তারা আমাদের কাছ থেকে 1.5 লাখ টাকা দাবি করতেছে। তাদের মেয়ে খুঁজতে তাদের 1.5 লাখ টাকা খরচ গেছে, 1.5 লাখ টাকা আমার কাছে চাইতেছে। তো এটা কোনো বিষয় নাকি? তার মেয়ে সে খুঁজছে, সে আমার কাছে 1.5 লাখ টাকা দাবি করতেছে, এটা কোনো কি আইন নাকি কোনো কথা? তো বলছে যে 1.5 লাখ টাকা নিতে হলে সমাধানের বসেন, যদি আমার অন্যায় থাকে। আমার বাবা বলতেছে এই কথা, আমার ছেলের অন্যায় থাকলে তাহলে টাকা নেবেন, আমি টাকা দিতে বাধ্য। যখন এই কথা বলছে তখন হ্যাঁ উনি বসবে, কিন্তু মেয়ে নিয়ে বসবে না। না বলছে আমার ফ্যামিলি বলছেন এখানে কেন বসবে, মেয়ে নিয়ে বসবেন? আপনার সাথে আমার থেকে জমি নিয়ে দ্বন্দ্ব নাকি টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব? আপনি মেয়ে নিয়ে বসবেন না? পরে না, ওনারা বলছে মেয়ে নিয়ে বসবে না। তারপর বসবে, একটা কথাবার্তা হয়েছিল, ওনারা বসতে বলেন না বন্দরে, থানায়, আর নয়তো তেজগাঁও তার মামার অফিসে। বলছি না আমরা ওইখানে বসবো না। আমি মিরপুরের কথা বলছি, আমার ফ্যামিলি, তারপর যাত্রাবাড়ির কথা বলছে, তেজগাঁর কথা বলছে, নারায়ণগঞ্জ সাইনবোর্ডের কথা বলছে। তারপর তারা বসতে ওইখানে রাজি না। দেশে বসার কথা বলছি, তাও রাজি না। এই বিষয়গুলা গ্যাস আমার মামা সেলিম, তারপরে আমার মার চাস্তো ভাই মোহাম্মদ মনির মামা, তাও আমার, ওনাকে বললে ওনারা সবার কথা একটাই, তাদেরকে 1.5 লাখ টাকা দিতে হবে। তারপরে আমি বিভিন্ন রাজনৈতিক মাধ্যমেও আমার ভাই বেরাদার, নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছে, তারপরে মিরপুর থেকে ফোন দেওয়া হয়েছে, তারপরে নবীগঞ্জ কদমতলী থেকে তাদেরকে স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের ফলাবান দিয়ে গণ্যমান্য নেতাদেরকে দিয়ে বললে তাদের কথাও অ্যালাউ করে না। তাদের কথা একটা 1.5 লাখ টাকা দিতে হবে। আমার এলাকার গণ্যমান্য মুরব্বী দেরকে জানাইলে তারা বলতেছে দেখো সমাধান কি হয়। তারপর এক পর্যায়ে আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মিজান ভাইকে বিষয়টা জানাইলে মনির মামাকে
বললে মনির মামা কথা অ্যালাউ করে না, উল্টাপাল্টা কথা বলে। হ্যাঁ, কথার কোনো মানে মিল নেই। তেমন করতে করতে অনেক দিন চলে যায়। তারা আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমার এখনো হয়রানি করতেছে। তাদের মেয়েকে আমি জোর করে নিয়ে আসছি, এটা তাদের দাবি। তো এটা চলে যায়, কিন্তু আমরা আর কোনো সমাধান হয় না। তো 1 মাস পরে গত 10 তারিখে 10/7/2026 আমার বাবা আমার এক চাচার মাধ্যমে ফোন দিলে বলে যে তাদেরকে এখন দেনমোহরের টাকা দিতে হবে। এই বিষয়ে জানায় তার মামাকে, তার মামার বন্ধুকে। তাদের কথা একটাই, তাদেরকে দেনমোহরের টাকা দিতে হবে। এখন এতদিন বলছে মেয়ের খুঁজছে সেই টাকা, এখন আবার দেনমোহরের টাকা, কিন্তু মেয়ে দিবে না। তারপরে আমার বাবা বলছে কেন দিব টাকা, আমি কিসের টাকা দিব, সমাধানে বসেন। আমার বাবা এরকম বলছে আপনার মেয়ে নিয়ে কোর্টে উঠে, আমার ছেলে নিয়ে কোর্টে উঠবো, তাও তারা রাজি না। তার আগের জামাই বাড়ি থেকে তাও দিনমোহরের টাকা চাইতেছে। তার মেয়ের যে শারীরিক সমস্যা, যে কখনো মা হতে পারবে না, এটা নিয়ে যে ডিভোর্স হয়ে গেছে, সেইটা কিন্তু কখনো স্বীকার করেনি। তার মেয়ের যে সমস্যা, তার ভিডিও ফুটেজ, ডাক্তারের রিপোর্ট আমার কাছে আছে, ডাক্তারের রিপোর্ট সম্পূর্ণ আমার কাছে ভিডিও করা আছে। তারপরে কি সমস্যা ওর সব কিছু আমার কাছে, শারীরিকভাবে সে সমস্যা, সে কখনো মা হতে পারবে না, ডাক্তার এক্স্যাক্টলি কথা এটা। তারপরে ওইখান থেকেও কাবিনের টাকা চায়, আমার থেকেও কাবিনের টাকা চায়। তারপর আমরা কোনো সমাধানে যাই না। কিন্তু এখন মূল উদ্দেশ্য হলো একটাই, যে আপনি যে কাবিনের টাকা চাইতেছেন, আপনি কি আমার থেকে টাকা পাইবেন, না আমার বাড়িতে করে রেখে গেছিলেন, কোনটা? আপনি আমার বিরুদ্ধে এখনো ফোন দিয়ে হুমকি দামকি দিতেছেন আপনার ভাতিজাকে দিয়ে, এটা কেমন বিষয়? আপনার মেয়ের সাথে বিগত 2 বছরের সম্পর্ক, ওর সাথে আমার সাথে 98 মিনিট, 100 মিনিট, 106 মিনিট, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা কথা হয়েছে, সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আপনি আমাকে ফোন দিয়ে হুমকি দামকি দিতেছেন, আমারে 20 কেক দৌড়াইতে হলে আপনি 18 কেক দৌড়াইতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি আমাকে কিছু করবেন, সর্বশেষ আপনার করণীয় একটাই, দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কিন্তু এর সাথে বেশি কিছু করতে পারবেন না। মনে করতে হবে আমাকে কিছু করলে, আমাকে একলা মারবেন, কিন্তু আপনার বংশ 2টা থাকবে না। এটাই কিন্তু নীতি। কারণ একজনে যা একটা উপহার দেয়, তা 2 গুণ ভাবে ফেরত দিতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যেগুলা করতেছেন, বিভিন্ন, আমি পুলিশের এসআই দিয়ে সুপারিশ করেছি, সেনাবাহিনীর মাধ্যমে সুপারিশ করেছি, তারপর আপনি কথা মানতে রাজি না। তো কোনো সমস্যা নেই, যেই দিন দেখবো যে আপনার সাথে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, বা তার পথে, ডিভোর্সহীন পথে, তখন কিন্তু আমি মিডিয়া করতে বাধ্য হব। 2 বছরের যত প্রমাণ, গোপনীয় ভিডিও ফুটেজ, যত বার্তা আছে, সব কিছু দিয়ে আমি ভিডিও করতে বাধ্য হব, মিডিয়া করতে। সকালে একরকম মিডিয়া হবে, বিকালে, কিন্তু সব সত্যই, সকালে একটা মিডিয়া, বিকালে একটা মিডিয়া, রাত্রে একটা মিডিয়া। আপনার যে কাবিন ব্যবসা শুরু করছে, আপনার মেয়ে সমস্যা থাকা সত্ত্বেও তার প্রমাণ আমি গণমাধ্যমে তুলে ধরবো। আপনি যে টাকা পয়সা চাইতেছেন, তার প্রমাণ সবকিছু আমার কাছে আছে, সবকিছু প্রমাণ স্বরূপ আমি সবকিছু মিডিয়া করব। আমার সর্বশেষ সিদ্ধান্ত একটাই, আপনাদের সবাইকে যদি সমাধান না আসেন, আমি অতি দ্রুত গণমাধ্যমে এটা প্রকাশ করব। এখন কার মান সম্মান যাবে বা থাকবে, ওই হিসাব করার লাভ নেই। যেহেতু আপনারা বড় করতেছেন, বড় হোক, কোনো সমস্যা নেই। তো অতি দ্রুত আমি মিডিয়া করব। অলরেডি কয়েকটা চ্যানেলের সাথে কথা বলা হয়ে গেছে, আমাদের ভোলা চ্যানেল এবং বাংলা ভিশন, বাংলা টিভি, তারপরে ভোলা টিভি, মোট 4টে চ্যানেলের সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে, কথাবার্তা সব কিছু হয়ে গেছে। এখন আপনাদের খালি এখন কি করণীয় আপনাদের মুখে থেকে শুনতে চাই, তারপর আমি মিডিয়া করব, সব কিছু গণমাধ্যমে প্রকাশ করব। এটি আমার শেষ সিদ্ধান্ত।